দর্শক, সিটি কর্পোরেশন নির্বাচন 2015 উপলক্ষে সময়ের বিশেষ আয়োজন ভোটের সময় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আজ আমরা আলোচনা করব ঢাকা দক্ষিণ নিয়ে। এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল হক, আছেন অভিনেতা লুৎফর রহমান জর্জ। জর্জ ভাই, আপনাকে দিয়ে আজকে শুরু করতে চাই, কারণ আপনি আমরা যেখানে বসে আছি আহসান মঞ্জিল বা ঢাকা দক্ষিণের এলাকার বাসিন্দা, আদি বাসিন্দা। সেই জায়গা থেকে যে এই অঞ্চলটি ধীরে ধীরে পাল্টে গেল আপনার ছোট থেকে বড় হতে হতে, পরিকল্পিতভাবে যে পাল্টালো না, এই নিয়ে আপনার কথা দিয়ে শুরু করি, তারপর স্যারের কাছে আসছি। হ্যাঁ, কোনভাবে পাল্টিয়েছে আমাদের চোখের সামনে, যেটা আমাদের জন্য খুবই বিব্রতকর এবং কষ্টদায়ক। যেমন আমি বলি যে ধোলাই খাল, ওল্ড ঢাকার একটা খাল ধোলাই খাল। এই ধোলাই খালটাকে মানে ও বুড়িগঙ্গার থেকে ধোলাই খালটা ঢুকে এটা কিন্তু সেই বাড্ডা টাড্ডা হয়ে বালু নদী ওখানে গিয়ে শেষ হতো। এই নদীটা অকেজো হয়ে গেছে, খালগুলো অকেজো হয়ে গেছে। পানির প্রবাহ যদি বন্ধ হয়ে যায় একটা সময় তো এটা বিরাট আকার ধারণ করবে, এবং অলরেডি এই আকারটা ধারণ করেছে। আপনি আগে ওল্ড ঢাকায় দেখবেন যে এলাকায় এলাকায় মোড়ে মোড়ে কল ছিল, মানে পাবলিকের জন্য, যে কেউ আসতো এখানে গোসল করতে পারে। এখনো দু একটা দেখা যায়, হ্যাঁ, হালকা, খুব অল্প। তো আগে এগুলো প্রচুর ছিল। এই এই সুবিধাগুলো তো এখন আর নাই। তো এই যে পরিকল্পনা করেছে, কিন্তু এই পরিকল্পনা আসলে কোনো কাজে লাগবে না পরবর্তীতে। আমি একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, এই যে পরিকল্পনাহীনভাবে এই যে পুরনো ঢাকা বা এই অঞ্চলটা, এই যে একটা ঐতিহ্যবাহী এলাকা, আমরা যেখানে বসে আছি বুড়িগঙ্গা নদীর পাড়ে, এই যে বদলে গেল, জর্জ ভাই কিছু বর্ণনা দিয়েছেন, খাল বদলে গেল, আমাদের যে ভবনগুলো আমরা দেখছি আহসান মঞ্জিলকে ঘিরে, বা পুরো ঢাকায় যে প্রশস্ত রাস্তার থেকে সরু রাস্তায় চলে আসা, এই পাল্টে যাওয়াটা যে পরিকল্পিতভাবে হলো না, নতুন ঢাকা যেটা এখন ঢাকা উত্তরে পড়েছে সেদিকে ঢাকা সেদিকে এগিয়ে গেল, কিন্তু এখানে মানে অবহেলায় থেকে গেল এই ঢাকা দক্ষিণ বা এই অঞ্চলটা। আপনাকে ধন্যবাদ। আসলে ঢাকার গোড়াপত্তন কিন্তু এই এলাকার থেকেই হয়। ব্যবসা বাণিজ্য, ঢাকার সম্প্রসারণ সবকিছু কিন্তু এই আমাদের বুড়িগঙ্গার পাশ থেকেই। এবং আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের এই যে ঢাকা শহরের, আমি বলবো আশীর্বাদ হলো এই যে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ এবং বালু নদী। তো এই যে নদী বিস্তৃত একটা শহর, এটা কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এটা পাওয়া যায় না। আমরা যদি পরিকল্পনাটা একটু সুদূর প্রসারী পরিপক্ক হতো, তাহলে এই নদীটাকে ব্যবহার করার জন্য এবং রাস্তার থেকে সংযোগ রাখার জন্য যে সুন্দর সুন্দর রাস্তাগুলি হওয়ার কথা, যেই রিং রোড হওয়ার কথা ছিল নদীর পাশ দিক দিয়ে, তাহলে কিন্তু আমরা দেখতাম ঢাকা শহরে এখন যেমন ভারসাম্যহীন চাপ বেশি আছে, সেটা কিন্তু এই জায়গায় নদীপথ কিছু যদি নিয়ে নিত, রিং রোড যদি ট্রাফিক লোডটাকে বিভিন্ন পয়েন্টে ডিস্ট্রিবিউট করে দেওয়ার মতো সুযোগ সুবিধা করত, তাহলে আমার মনে হয় আমরা পুরনো এবং নতুন ঢাকার মধ্যে একটা সমন্বিত একটা উদ্যোগের ছাপ দেখতাম, এবং আমরা ভালো একটা অর্থনৈতিক অবকাঠামো পেতাম। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন, আমাদের এখানে সদরঘাট একটা বড় টার্মিনাল, সদর টার্মিনাল হেডকোয়ার্টার এই জায়গায়, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন এই টার্মিনালের ফ্যাসিলিটি দিন দিন বাড়ছে, আয়তনে বাড়ছে, দৈর্ঘ্য বাড়ছে, কিন্তু তার অ্যাক্সেস ফ্যাসিলিটিটা ওই সেই 20 ফিট, তাও আবার 20 ফিটটা কিন্তু পুরো আমরা ইউজ করতে পারি না। পাশাপাশি তার সামনে যে মানুষজন এসে প্যাসেঞ্জারকে পিক করবে এবং ড্রপ করবে, তার জায়গা কোথায়? আমি কিন্তু তা রাখিনি। তার মানে আমি নৌ টার্মিনাল বানাচ্ছি, কিন্তু তার যাত্রী আসার যাওয়ার জন্য যে সম্পূরক ফ্যাসিলিটি, সেটা কিন্তু করিনি। সেই সুযোগটা রাখিনি। করেছে কি? খালি মার্কেট, মার্কেট আর মার্কেট। মার্কেট হওয়াটা কিন্তু দোষণীয় কিছু না, কিন্তু সেটা যদি পরিকল্পিতভাবে হতো, অর্থাৎ মার্কেট মার্কেটের মতো হবে, এবং আমার জনগণ যাওয়া আসার জন্য যতটুকু জায়গা দরকার, বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার জন্য যতটুকু কানেক্টিভিটি দরকার, সেটা যদি আমরা রাখতাম, আজকে কিন্তু তাহলে ঢাকা শহরের কিন্তু অনেক চাপ, এই বুড়িগঙ্গা নদী শুধু একা না, তার যে বিস্তৃত খাল ছিল শহরের ভেতরে, সেই খাল দিয়ে যদি আজকে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে যদি যেতে পারত, তাহলে সেই গাবতলী থেকে উঠে অন্য কোনো মাধ্যম ছাড়াই কিন্তু সে তার জব সেন্টারে চলে যেতে পারত। কিন্তু জর্জ ভাই যেটা বললেন, আমরা সেই
ধোলাই যেই নদী ছিল, ব্রিটিশরা নদী বলতো, তাদের 1857 সালের ম্যাপ যদি দেখেন, লেখা আছে ধোলাই নদী। আসতো কি বড় বড় বজরা, পোস্তগোলায় তাদের ছিল সমরাস্ত্র, বড় বড় সেই সমর যেই যুদ্ধ ইগুলি ছিল, সেই সমরাস্ত্রগুলি সেগুলি কিনে রাখতো। সেইটা হয়ে গেল নদী আমাদের হাতে পড়ে, নদী হয়ে গেল আমাদের হলো খাল, খাল থেকে হয়ে গেল হচ্ছে হলো গিয়ে নালা, তারপরে আমরা তাও পরিষ্কার করি না, মশামাছি হয়, তাহলে আউট অফ সাইট করে দিলাম, কি বক্স কালভার্ট করে দিলাম। তার মানে আমি একটা খালকে টুটি চেপে মেরে ফেললাম, একবারও চিন্তা করলাম না এই খালটা কিন্তু নিজে নিজে প্রাকৃতিক প্রয়োজনেই তৈরি হয়েছিল একটা ড্রেনেজ সিস্টেমের জন্য। আর আমরা পরিকল্পিত যদি উন্নয়ন করতাম, এই ড্রেনেজটাকেই আমরা এই রাস্তা, এই বুড়িগঙ্গার সাথে কানেক্টিভিটিটা আরো সুন্দর করে দিলে একটা লোক নৌযানে করে কিন্তু মতিঝিল পাড়ায় যেতে পারতো। আমি একটু জজবের কাছে যে এই যে স্যার বললেন যে মার্কেট হয়েছে, অনেক বহুতল ভবন হচ্ছে, সেগুলো তো পরিকল্পিতভাবে হয়নি। না দেখেন, যেমন এই যে এই রাস্তাটা নদীর পাড়ের, এটাকে আমরা ছোটবেলা থেকে জানি, এটা আমরা এখানে বেড়াতে আসতাম, আমরা ফল টল এসে ফ্রিতেই খেতাম, আমরা আমাদেরকে অনেক দিত ওরা, আমরা ফুটবল টুটবল খেলে এখানে চলে আসতাম। তো তখনও এই রাস্তাটা ছিল, কিন্তু এখন যে মানে সময়ের প্রয়োজনে যে রাস্তাটার দরকার, এই রাস্তাটা কিন্তু আর এখন সেটা নাই। আপনি যান এখান থেকে, এই রাস্তাটা দিয়ে আপনি একদম মিরপুর চলে যেতে পারবেন, হ্যাঁ, আর এই রাস্তাটা দিয়ে আপনি নারায়ণগঞ্জ চলে যেতে পারবেন, এইভাবেই করা রাস্তাটা, কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। এখানে ব্যবসায়ীরা তাদের ট্রাক এবং তাদের পণ্য সব রাস্তার উপর রাখছে, এটা আপনি ব্যবহার করতে পারেননি। আবার পাশাপাশি আপনি যখন এখান থেকে বের হবেন, সে আপনি নর্থ সাউথ রোড, হ্যাঁ, কিংবা নারিন্দা রোড, নর্থ সাউথ রোডে বড় রাস্তা, বড় রাস্তার দুপাশে যে বাড়িঘর আছে, এই বাড়িঘরগুলো কিন্তু পরিকল্পিতভাবে করা হয়নি। মানে সরকারি রাস্তা যতটুক, সরকারি যে জায়গাটা, ঠিক ওখান থেকে বিল্ডিংটা তুলেছে। এটা যে 10 বছর পরে এই রাস্তাটা আরেকটু বড় হতে পারে, ফুটপাথটা আরেকটু বড় হতে পারে, এটা রাখেনি। আর ফুটপাথ তো নাই, ফুটপাথের উপর তো মানে ওই রড সিমেন্ট, ওই স্টেশনের মানে সব জিনিসপত্র ফুটপাথের উপরে। এখন আপনি ফুটপাথ দেবেন না, আপনি রাস্তা দেবেন না, আপনি পানির প্রবাহ দেবেন না, আপনি একটা নদীর পাড়েই তো এই ঢাকা শহরটার জন্ম। ঢাকা শহরটা তো শুরুটা তো এখানে, নদীকে অবলম্বন হ্যাঁ, করেই। নদীকে অবলম্বন করে। আর এই জায়গাটাকে আপনি পরিকল্পিতভাবে যদি আপনি বলি যে আপনি মেরে ফেলছেন, তাহলে কি হবে? নতুন ঢাকা তো হবেই, কিন্তু পুরনো ঐতিহ্য আপনি কি আমরা নষ্ট একটু করে দেবেন? বিরতিতে যাব জর্জ ভাই, এসে একটু বিস্তারিত শুনবো আপনাদের দুজনের কাছে যে আহ, ঢাকা সিটি কর্পোরেশন দুভাগ হওয়ার আগে এখন তো উত্তর আর দক্ষিণ, আমরা দক্ষিণে আছি, সেই জায়গা থেকে আমাদের জনপ্রতিনিধি ছিল, কাউন্সিলর ছিলেন বা কমিশনার ছিলেন, মেয়র ছিলেন, তারা আসলে মানে আপনি বেশি হয়তো বলবেন আর স্যার হয়তো পরিকল্পনার দিক থেকেই বলবেন যে তারা কতটুকু কাজ করেছে এই অঞ্চলের নাগরিকদের জন্য। এটা শুনবো একটা বিরতি থেকে ফিরে এসে। জর্জ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি, আমি জানি না আপনি পঞ্চায়েত প্রথা দেখেছেন কিনা এই অঞ্চলের, তারপর তো পঞ্চায়েত, কমিশনার, কাউন্সিলর সবই দেখলেন। নাগরিক সুবিধার যে দিকে নজর দেওয়া, দেখভাল করা, সেই জায়গা থেকে যদি আপনি বলেন আপনার অভিজ্ঞতার কথা। দেখেন, আমি পঞ্চায়েত প্রথা ঠিক ওইভাবে দেখি নেই, মানে ওইটা আমরা একদম আমার ছোটবেলার ছিল। তারপরেও পঞ্চায়েত ছিল, এখনো আছে। আচ্ছা, পঞ্চায়েত কিন্তু এখনো এখন আছে, জি। আমাদের কিন্তু এলাকাতে তার সঙ্গে মানে সিটি কর্পোরেশন বা পৌরসভা, সিটি কর্পোরেশন পঞ্চায়েতের জায়গাটা হয়ে গেছে একটা মহল্লা কেন্দ্রিক, জি। আর সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর, এটা ওয়ার্ড কেন্দ্রিক। কিন্তু পঞ্চায়েত যেটা ছিল ওটা কিন্তু ঠিক ছিল, ভালো ছিল। ভালো ছিল এই কারণে তখন মুরব্বিদেরকে সবাই কিন্তু খুব মেনে চলতো। ওই সময় মুরব্বি যেহেতু সবাই মানতো, মুরব্বির কথাও মানতো, মুরব্বির চরও মানতো, মুরব্বির হাতের লাঠির বাড়িও মানতো। পঞ্চায়েতে এগুলো ছিল, এবং সেটা খুব মানে পঞ্চায়েত কখনো ডিলে করতো না। আজকের বিচারটা, আজকের প্রবলেমটা কালকেই সলভ করতো। তারপরে তো আসলো আমাদের কমিশনার আসার পরে একটা ছিল তখন আমার ছোটবেলা বা আমার বেড়ে ওঠা, ওই সময় কমিশনার
কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই। এলাকার মধ্যে 2-4 জন লোক ভালো মানুষ, সবাই এটার মধ্যে ভালো মন্দ এবং যার যোগ্যতা হিসেবে তারা নির্বাচিত হতেন এবং তারা যথেষ্ট পরিমাণের কাজও করতেন। পরবর্তীতে যখন আবার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা শুরু হলো, এটা সম্ভবত এরশাদের সময় থেকে, তখন থেকে কিন্তু আসলে জিনিসটা একটা মানে এলোমেলো হয়ে গেল। তখন পেশি শক্তি চলে আসলো, তখন ভালো মানুষ সরে যাওয়ার একটা মানে পথ খোঁজা শুরু করলো। মানে না তো ভালো মানুষটা যদি উনি দাঁড়ান, উনি অপমানিত হবেন, এইটা কোনো ভালো মানুষই চায় না। কোনো সুস্থ মানুষ চায় না যে আমি অপমানিত হই আমার এলাকার মধ্যে। আস্তে আস্তে সরে গেলেন এবং সেই জায়গায় চলে আসলেন পলিটিক্যাল কিংবা পেশি শক্তি, এই বিষয়গুলো আসলেন। তখন থেকে আসলে এটার ধ্বংস শুরু হলো। আমি একটু স্যারের কাছে যাচ্ছি স্যার, তাহলে মানে মোটামুটি আমরা একটা বিবর্তনের ইতিহাসটা একটু জানলাম যে কিভাবে পেশি শক্তি বা একটু সন্ত্রাস, একটু ক্ষমতার রাজনীতি ঢুকে গেল ওয়ার্ডে, পঞ্চায়েত থেকে ওয়ার্ডে ঢুকে গেল। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে যখন এই সিটি কর্পোরেশন বা পৌরসভায় কমিশনাররা আসলেন, তখন তারা আসলে পঞ্চায়েত এবং এই কমিশনার বা কাউন্সিলরদের মধ্যে নাগরিকদের সেবা দেওয়ার ক্ষেত্রে মনোযোগটা কমে গেল কিনা? অবশ্যই আমরা ধারাবাহিকভাবে দেখি যে নাগরিক সুযোগ সুবিধা বলতে আমরা যেগুলি বুঝাই, বাজার উন্নয়ন করবে, মানুষের বাজার দরকার হয়, কমিউনিটি ফ্যাসিলিটি হিসাবে স্কুল দরকার হয় একটা জায়গার মধ্যে, পার্ক দরকার হয়, উদ্যান দরকার হয় মানুষের জন্য। এইসব কাজগুলি আমরা বরঞ্চ দেখলাম উল্টা পথে হাঁটা, অর্থাৎ যা খোলামেলা জায়গা ছিল, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গাগুলি ছিল, সেখানে বাণিজ্যিক ব্যবহার করার জন্য বিপণী বিতান হওয়া হলো। এবং এই ধারাবাহিকতাটা আমরা কিন্তু সিটি কর্পোরেশনের প্রথম থেকেই লক্ষ্য করি, বিশেষ করে এই যে কাউন্সিলররা যখন আসেন, যেখানেই যতটুকু জায়গা পাওয়া যাচ্ছে সেখানেই একটা মার্কেট করে দেওয়া ভবন হচ্ছে, তৈরি হয়ে গেল। একটা ভবন তৈরি হয়ে গেল। আমি বলবো আমাদের আগের ভুলগুলির ফলশ্রুতির ফলেই কিন্তু আমরা আজকে যে এই যে যানজট দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম পয় নিষ্কাশন হচ্ছে না, জলাবদ্ধতা হচ্ছে, এগুলি কিন্তু অতীতের এই যে উদাসীনতা এবং বাণিজ্যিক দৃষ্টিকোণ, এর যে এই ভূমি ব্যবহারের যে নতুন দৃষ্টিকোণটা আসলো, উনি চমৎকারভাবে বলছেন, এই যে কমিশনাররা আসলো, সাথে সাথে কিন্তু ইলেকশনের প্রক্রিয়াটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। অর্থ বিনিয়োগ করে অর্থ প্রাপ্তির যে একটা সাইকেল, এই সাইকেলটা আরম্ভ হয়ে যাওয়ার পরই মার্কেট বানালে কিছু প্রাপ্তি থাকে, রাস্তা বানালে তো আর প্রাপ্তি থাকে না, একটা টার্মিনাল বানালে তো আর প্রাপ্তি থাকে না। এভাবে কিন্তু উপেক্ষিত হতে হতে যে কোনো সরকারি আসুক না কেন, দেখা যায় ওই পরিকল্পিতভাবে, চমৎকার জজ ভাই বলছেন, পরিকল্পিতভাবেই ঢাকাকে কেন জানি আমরা মেরে ফেলছি, যেটার উদ্যোগ যারা অভিভাবক হিসাবে এখানে আছেন তারাই, তাদের হাত দিয়েই কিন্তু হচ্ছে। আরেকটা কথা জজ ভাই চমৎকার বলছেন, এই যে দেখেন এখানে এই এলাকার রাস্তাগুলি পুরনো আমলে যেহেতু বড় বড় গাড়ি ঢোকার কোনো ব্যবস্থা ছিল না, দরকারও ছিল না, দরকার সেই জন্য সরু ছিল। কিন্তু পরিকল্পনাবিদ কাকে বলে? পরিকল্পনায় কারা থাকে? যারা সুদূর প্রসারী চিন্তা করে, যে এই জায়গায় আমাদের যে হোলসেল মার্কেটগুলি আসছে, এই জায়গায় তো এখন বড় বড় ট্রাক আসবে, তাহলে এই যে বাণিজ্যিক বিপণী কেন্দ্রগুলিকে যারা অনুমোদন দিলেন, তারা একবারও কি চিন্তা করলেন না যে রাস্তা থেকে আমার একটা সেটব্যাক দিতে হবে এবং এই মার্কেটে যে ট্রাকগুলি আসবে তারা দাঁড়াবে কোথায়? আমি তো এই এলাকার ভূমি ব্যবহারের যখনই দেখি যে হয়ে যাচ্ছে, একবারও চিন্তা করতে পারি না একটা বিল্ডিং বানাতে গেলে 4 তলার বিল্ডিং হলে 4 তলার ফাউন্ডেশন দিতে হয়, সেই জায়গায় আমি 6 তলা করতে পারবো না। আমি দেখতে পাচ্ছি সরু রাস্তা, সেই সরু রাস্তার উপর ভিত্তি করে আমি এই বাণিজ্যিক বিতান করছি, সে তো এই চাপটা নিতে পারবে না। তো তাহলে এইটা কিন্তু যারা মার্কেটটা বানালো তাদের যত না দোষ, যারা পরিকল্পনায় আছেন, যারা ছাড়পত্রগুলি দিচ্ছেন, তারাই কিন্তু আমি বলবো ধীরে ধীরে পরিকল্পিতভাবে ঢাকাকে একদম গলা টিপে ধরছেন, যে এখান দিয়ে যেন মানুষজন চলতে না পারে, গাড়ির ঘোড়া না চলতে পারে। তো আমি বলবো ধারাবাহিকভাবেই সিটি কর্পোরেশনের যে ম্যান্ডেটেড ফাংশনগুলি ছিল, নাগরিক সুযোগ সুবিধাগুলি বর্ধিতকরণ, সেখানে যতটুকু কাজ না হয়েছে তার থেকে বেশি কাজ হয়েছে বাণিজ্যিকরণ। কাছে একটু যাচ্ছি স্যার, সেটা হচ্ছে যে আপনার কাছে মনে হচ্ছে যে আগে তারপরে এই অঞ্চলটা যে অবস্থায় ছিল, এখন তার সৌন্দর্যহানি আরো বেশি ঘটছে? মানে অবশ্যই হানি হয়েছে। আমি একটা সহজ কথা দেখেন, মানে একেবারে আমাদের দেশটা না উল্টো দিকে আছে।
আমি যদি এই ধরেন সিডনি শহরে বা এই যে কোনো আমরা একটা দেশের অন্য একটা উন্নত দেশে যদি যাই, তাহলে আমরা কি দেখি, মানে যেখানে ডাউনটাউন আর আপটাউন, না? তো আপটাউনের মধ্যে থাকে সরকারি বিল্ডিংগুলো থাকে, সরকারি অফিস টফিস। তো এত বড় মানে অস্ট্রেলিয়ার মতো দেশ, ওখানে সিডনিতে দেখা যাচ্ছে যে আমাদের মতিঝিলের যতটুক জায়গা, এতটুক এইরকম জায়গার মধ্যেই তাদের বিল্ডিংগুলো, তারপরে ফাঁকা, একেবারেই ফাঁকা। এবং যেমন আমি এই 20 কিলো, 30 কিলো, 40, 50, 100 কিলো দূরে দূরে গিয়ে এক একটা শহর, যে শহরগুলোতে একতলা বাড়ি এবং সেগুলো কাঠের বাড়ি, ফ্রেমটা শুধু ওই গাঁথুনি আছে, কিন্তু পুরোটাই হচ্ছে কি কাঠের বাড়ি। আর আমরা চিন্তা করি যে এই দেশে এত উন্নত দেশ, এই দেশে কাঠের বাড়ি, চারটা বেডরুম, একটা মাত্র পরিকল্পনার যে অসামঞ্জস্যতা, সেটা নিয়ে আমরা কথা বলবো। একটা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে শুনে তারপর আবার স্যারের কাছে যাচ্ছি। ভাই, আপনি বলছিলেন কিছু অসামঞ্জস্যতার কথা, সাথে সাথে একটু যোগ করি যে এই যে সন্ত্রাস, মাদক, এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে যোগ হতে থাকলো নগর জীবনের সঙ্গে, বিশেষ করে এই ঢাকা দক্ষিণ বলি বা পুরনো ঢাকা, যেভাবে বলেন না কেন, এগুলো তো এই কিন্তু একসময় এই অঞ্চলে ক্লাব ছিল, হ্যাঁ, বিভিন্ন রকম সংগঠন ছিল, সেগুলো কমে গেল, কিন্তু সেটাও তো এই নাগরিক সুবিধা একটা প্রভাব রাখতো তো। যেমন এখানে প্রতিটা পাড়ায় ক্লাব ছিল, সিনিয়র জুনিয়র, সিনিয়রদের আলাদা রুম ছিল, জুনিয়রদের আলাদা রুম ছিল, এখনো আছে কিছু জায়গায়। এখানে যারা ব্যবসা করে ইয়াং গ্রুপটা, ওরা আবার কিছু প্রাইভেট ক্লাবের মতো কোনো বাসার একটা সুন্দর ফ্ল্যাটের মধ্যে, মার্কেটেরই উপরে হয়তো ওরা যে শতরঞ্জি বিছায়, ওরা টেলিভিশন আছে, এসি আছে, ওরা আড্ডা টাড্ডা মারে, খুব মানে সুন্দর আড্ডা। যেটা আপনি মাদকের কথা বললেন না, এইটা কিন্তু অনেক ভয়াবহভাবে আমার মনে হয় যে ওল্ড ঢাকা থেকেই শুরু হয়েছে। কারণ ওল্ড ঢাকা এমন একটা জায়গা, মানুষ প্রচুর, প্রচুর বস্তি আছে, প্রচুর পালানোর জায়গা আছে, এক গলিতে ঢুকলে আরেক গলি দিয়ে বের হয়ে যাওয়ার জায়গা আছে। এইসবের সুযোগ সুবিধা নিয়ে এই মাদকের ব্যবসাটা বা সন্ত্রাসটা, চাঁদাবাজিটা তো নীরব, চাঁদাবাজি তো মাশাআল্লাহ প্রচুর আছে। সেই জায়গাগুলোতে ক্লাবগুলো, যে কাউন্সিলর বা কমিশনার যারা হন, তাদের উপর কতটা প্রভাব ফেলতে পারছে বা তাদের নজরে আনতে পারছে? সত্যি কথা যদি বলি, আমার মনে হয় এই সন্ত্রাসী কোথায় কারা থাকে, কোথায় ড্রাগস সেল হয়, কোথায় কি হয়, এটা পুলিশ, এটা কি বলে এই কমিশনার, জনপ্রতিনিধি যারা যারা আছে, এরা সবাই জানে, এরা সবাই জানে। এটা সামহাও এটা একটা ছোট হোক বড় হোক একটা ব্যবসা। এই ব্যবসা যে আমাদের একটা সমাজকে ধ্বংস করে দিচ্ছে, সেদিকে কিন্তু খেয়াল নেই। যে আমি আবার একটু স্যারের কাছে যাচ্ছি, স্যার, কি নিরাপত্তা দেওয়ার বিষয়টাও তো জনপ্রতিনিধির একটা বিষয়, এবং নগরের যে পরিকল্পনা, তার সঙ্গে নিরাপত্তার তো মানে একদম সরাসরি যোগাযোগ, একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে দেখা হয় বিষয়টাকে। অবশ্যই নাগরিকের নিরাপত্তা, দিনের বেলা চলাফেরায়, রাতের বেলা চলাফেরায় এবং বাণিজ্যের নিরাপত্তা, সব কিছুতেই কিন্তু নিরাপত্তাটা কিন্তু উন্নয়নের একটা পূর্ব শর্ত। তো আমি যেটা বলবো যে এই জায়গায় সিটি কর্পোরেশনের সে যেহেতু নিজস্ব কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সরাসরি নাই, তাকে নির্ভর করতে হয় পুলিশের উপরে। এই কারণে উন্নত বিশ্বে বেশ কিছু মডেল আছে যে নগর সরকার যদি হয়, মেয়র যদি ইলেক্টেড হয় অথবা গভর্নর হয়, তার আন্ডারে কিন্তু এই নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সব ডিপার্টমেন্টই তার আওতায় থাকে এবং জবাবদিহিতামূলকভাবে থাকে। তাহলে সেই মেয়র কিন্তু সরাসরি প্রতিদিন সে বলতে পারে এই জায়গায় এই অঘটন ঘটলো কেন, এটা জবাবদিহি আমি তোমাকে করতে হবে। ফুটপাত দখলমুক্ত হলো না কেন, এটা তোমাকে কিন্তু জবাবদিহি করতে হবে। এখন কিন্তু সেই সিস্টেমটা নাই, বিক্ষিপ্ত। এবং আমি বলবো পুলিশের মতো কাজ করে, রাজুকের মতো ভূমি উন্নয়ন করে,
রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট তাদের মতন কাজ করে, কোনো রেলওয়ে সমন্বয় নেই। ডিপার্টমেন্ট তার মতো কাজ করে। এখন তো ঢাকা আবার দ্বিখণ্ডিত হয়ে গেছে। তার মানে আমাদের সংস্থাগুলি প্রত্যেকেই স্বতন্ত্রভাবে কাজ করে, করার কথা কিন্তু সমন্বিতভাবে কাজ করা, এবং এই সমন্বয়টা কেউ কারোর সাথে করতে চায় না স্বাভাবিক নিয়মেই। সেটাকে করতে হয় কিন্তু একজন ফুল ইউনিটারি একজন অথরিটি, যেটাকে বলা হয় মেট্রোপলিটন গভর্নমেন্ট বা নগর সরকার বা আরবান ডেভেলপমেন্ট অথরিটি সিটি গভর্নমেন্ট। বা সিটি গভর্নমেন্ট। এইটা আমার মনে হয় একটা বড় দাবি হওয়া উচিত আমাদের এই সময় যে আমরা দিন দিন এই যে বসবাসযোগ্য নগরী তালিকায় আমরা নিচের দিকে পড়ে যাচ্ছি, এবং আমাদের মেগা সিটিতে দিন দিন জনবহুল জনগণের সংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে এবং বিশৃঙ্খলভাবে বাড়ছে। সেই কারণেই কিন্তু আমাদের আরো বেশি পরিকল্পনা করা উচিত। জায়গা কম, আমাদের মানুষ বেশি, অ্যাক্টিভিটি অনেক বেশি। তাহলে আমার পরিকল্পনাটা এত চৌকস হতে হবে, এত সমন্বিত হতে হবে, গাণিতিক হতে হবে। গাণিতিক হতে হবে, যাতে আমরা বিনিয়োগের পূর্ণ মাত্রায় আমরা ফসলটা তুলতে পারি। তো সেই হিসাবে আমি বলবো নিরাপত্তার থেকে আরম্ভ করে রক্ষণাবেক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভূমি উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা সব কিছুকে দেখভাল করার জন্য একজন অভিভাবক দরকার। ঢাকার এই অভিভাবক মেয়র এখন যেইভাবে ইলেক্টেড হন, ওনার আন্ডারে কিন্তু অনেক অর্গানাইজেশনই কিন্তু তার কর্তৃত্ব নাই। উনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন কিন্তু জবাবদিহিতার আওতায় আনতে পারেন না। সো আমি বলবো আমরা চাইবো এমন একটা সরকার ব্যবস্থা উইদিন দ্য ঢাকা সিটি, যেখানে পরিকল্পনা, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ, গণপরিবহন, বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা সব কিছুকে সমন্বয় করে যে এইটা কাজটা করতে পারে, সেই ধরনের আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেশন দরকার, এবং এটা খুব দ্রুত দরকার। কারণ আপনি খেয়াল রাখবেন, কোনো একটা জিনিস যদি অপূরণীয় ক্ষতি হয়ে যায়, সেই পেছনের দিকে কিন্তু আমরা আর হাঁটতে পারবো না। একবার ইরিভার্সিবল ড্যামেজ হয়ে গেলে তখন যত বিনিয়োগই করি না কেন, যত পরিকল্পনাই করি না কেন, সেটাকে কিন্তু আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না। আমাদের সিটি কর্পোরেশন এলাকার বা এই যে নগরের যে নাগরিকেরা আছে, তারা কি তাদের দায়িত্ববোধের পরিচয় দেন? আহ, দেখেন, আমার মনে হয় তারা তারা দিতে চান, আমরা যে কজন নগর পিতা পেয়েছি আমরা, আমার কাছে মনে হয় সবাই ওনার জায়গা থেকে এই শহরের জন্য তার মনন, তার মেধা, তার শ্রম সবই দিতে চেয়েছেন। কখনো কখনো পেরেছেন, কখনো কখনো পারেন নেই, মানে অনেক বড়টা পারেন নাই, অল্পটা পেরেছেন, অল্পটুকু পেরেছেন সবাই। সমস্যাই একটা জায়গায় অনেকগুলো সংস্থাকে হ্যালো করা লাগে স্যার বলছিলেন। হ্যাঁ, আমি যতদূর শুনেছি স্যার, যে এইটারও একটা বোধহয় একটা বডি আছে, ডিটিসিএ বলে ঢাকা। হ্যাঁ, মানে 52টা বোধহয় নাকি এইরকম বিভিন্ন রকম সংস্থার একটা সমন্বিত বোর্ড আছে। এইটার আবার চিফ নাকি ক্ষমতা বলে, অধিকার বলে নগর পিতা, কিন্তু উনারা কখনো এটাকে মেনে নেন না। একটু স্যারকে দিয়ে শুরু করতে চাই যে যারা এবার নির্বাচনে এই ঢাকা দক্ষিণের আমরা জনপ্রতিনিধি কাউন্সিলর হিসেবে দাঁড়িয়েছেন বা যারা মেয়র প্রার্থী হয়েছেন, নগরপিতা হবেন, তাদের আসলে একদম শুরুর দায়িত্বটা কি হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমি বলবো তাদের প্রথমেই যে কাজটা করা উচিত, আমাদের বর্তমান পরিস্থিতিটা কেমন ওনার জানা উচিত, এবং এই পরিস্থিতির জন্য এই পর্যায়ে কিভাবে এই পর্যায়ে আমরা কিভাবে আসলাম, এবং আমাদের যে এই যে জনদুর্ভোগ বিভিন্ন কারণে, এর কারণগুলি কি কি, এবং এই প্রকৃত কারণের জন্য আমার করণীয় কি কি। আমার টেনিউরশিপ 5 বছর, আমি হয়তো সব কাজ করে যেতে পারবো না, কিন্তু আমি এমন একটা রূপরেখা তৈরি করে যাব, কেউ যদি ধারাবাহিকভাবে এইটাকে ফলো করে যায়, তাহলে আমি হয়তো একটা লক্ষণীয়, একটা কি বলবো, যেটাকে বলে সিগনিফিক্যান্ট একটা বেনিফিট আমি জনগণের মধ্যে এনে দিতে পারবো। এটা যোগাযোগ ব্যবস্থা, ইউটিলিটি লাইন, অথবা আমি বলবো নাগরিক সুযোগ সুবিধার যেই ঘাটতিগুলি আমাদের আছে, যেই কারণে আমরা বসবাসযোগ্য নগরীর ইন্ডেক্সে অনেক নিচে, এগুলিকে ধারাবাহিকভাবে আমি যদি উন্নত করতে চাই, আমার অ্যাকশন প্ল্যান কি হবে,
এবং এই অ্যাকশন প্ল্যানটা কিন্তু আস্তে ধীরে করলে হবে না, দ্রুত সময় চলে যাচ্ছে। সুতরাং আমি বলবো এখানে পাবলিক পার্টিসিপেশনও হতে পারে, কারণ অনেক কিছু হয়তো আনপপুলার কাজ করতে হতে পারে, কিন্তু জনগণকে সেটা সহ্য করতে হবে বৃহৎ স্বার্থে। এই জন্যই কিন্তু জন পার্টিসিপেশনটা খুব দরকার হবে। আমি সেই ক্ষেত্রে মেয়র যেই হবেন তাকে আমি বলবো প্রথমেই হলো সরকারের তরফ থেকে যথেষ্ট তাকে ক্ষমতায়ন করা, ফান্ডিং করা, কারণ ধারাবাহিকভাবে আমাদের বিনিয়োগও কিন্তু কম ছিল। আচ্ছা স্যার, যেটু আপনার সাথে যোগ করে যে সবাই নির্বাচনের আমরা খুব ইস্তেহার বা প্রতিশ্রুতি খুব বেশি দেখছি না, সবাই বলছে যে নতুন ঢাকা উপহার দেবে, নতুন শহর উপহার দেবে। এই নতুন ঢাকা নতুন শহরের রূপরেখা সম্পর্কে ওনাদের নিজেদের কোনো ধারণা আছে কিনা? আমি বলবো যেহেতু এটার একটা ঢাকা একটা মেগা সিটি, একটা রাজধানী শহর, এখানের কিন্তু অ্যাক্টিভিটিগুলি এত কমপ্লেক্স। প্রত্যেকটা অ্যাক্টিভিটির সাথে যেমন যোগাযোগের সাথে ইউটিলিটির সাথে জব সেন্টার, সব কিছু, পাবলিক ট্রান্সপোর্ট, ওয়াকিং ফ্যাসিলিটি, বাজার উন্নয়ন, এত কিছু জড়িত, সব কিছু মিলে এই ডায়নামিক্সটা বোঝার জন্য আমার যেটা মনে হয় ওনাদের সময় লাগবে এবং এটা বোঝা উচিত। কারণ সর্বোচ্চ কর্তা ব্যক্তি যদি একবার বুঝে ফেলেন যে আমি এক জায়গায় সলিউশন চিন্তা করলে সেই সলিউশনও আরেকটার প্রবলেম হয়ে যেতে পারে, আমি যেন শর্ট সাইটেড না হই, আমি আগে আলোকিত হই। হয়তো পূর্ণ মাত্রা আলোকিত না হতে পারলেও চেষ্টাটা থাকা উচিত যে এই জটিল বিষয়টাকে আমি কিভাবে দেখব এবং অ্যাকচুয়ালি আমার কি করণীয়। এটার জন্য কিন্তু আমাদের যথেষ্ট স্টাডিও আছে। ওনারা যদি একবার বসে এই স্টাডিগুলি একবার দেখে আর কিছু যদি এইটার আপডেটিং দরকার হয় করে, আমার মনে হয় ওয়ার ফুটিং এ কাজ করা উচিত। আর না হলে আপনি জর্জ ভাইয়ের কাছে যাই। জর্জ ভাই, আপনি কি বলবেন যে যারা জনপ্রতিনিধি হিসেবে আসছেন তাদের প্রথম করণীয় কাজ? আমি বলবো মানে ওনাদের মুখ থেকে আমরা শুনতে চাই, আমরা যেন প্রশ্ন করতে পারি, এমন কিছু প্রক্রিয়া দরকার, এমন কিছু প্রতিনিধি দরকার আমাদের তরফ থেকে, জনসাধারণের তরফ থেকে, যে তাদেরকে যেন আমরা প্রশ্ন করতে পারি যে আপনার প্ল্যানটা কি, আপনি মেয়র হয়ে আপনি এই ওল্ড ঢাকা বা নিউ ঢাকা এটাকে কিভাবে আপনার পরিকল্পনা কি আপনি কি ভাবছেন। সেইখানে শুধু ওই যে একবার দুবার বসলাম তা হলো না, বিভিন্ন জায়গা থেকে আসবে। তবে ওই আমি একটা জায়গায় বলিনি যে দেখেন চিন্তা ভাবনার লোক কিন্তু বহু আছে, কেউ ক্যামেরার সামনে আসে, কেউ আসে না। যারা ক্যামেরার সামনে আসে না তাদেরকে আনার ব্যবস্থা করতে হবে, তারা অনেক কামের লোক, মানে আড়ালে থেকে যারা আছেন যে তারা কিছু বলতে চান, তারা অনেক কামের লোক। পুরান ঢাকার অনেক বড় বড় ব্যবসায়ী শিক্ষা দীক্ষা নিয়ে তার সন্তানরা এখন নতুন ঢাকায় বসবাস করে, তাদের পুরান ঢাকায় বাসা বাড়ি আছে। তাদের কাছ থেকেও মানে এই ধরনের প্রতিনিধি দরকার যে এনারাও প্রশ্ন করুক, এনারাও তো কিছু বুদ্ধি দিতে পারে। পলিটিক্যালি চিন্তা করলে হবে না এটাকে। এটা যখন পিতা হয় আমরা দেখেছি যে পেছনের মেয়রদেরকে, যে কে কোন পার্টি করে, কে কোন ধর্মে বিশ্বাস করে, এগুলা ম্যাটার করে নাই, আমরা চোখে দেখিনি এটা। এখন বিএনপিরও আছে, আওয়ামী লীগেরও আছে, জাতীয় পার্টিরও ছিল, আমরা কখনো চোখে দেখি নাই যে এই মেয়রের কাছে গিয়ে এই কাজটা হয়নি, ও ওই পার্টি করে বলে, কিংবা ও মানে কোনো তমুক ধর্মের, এটা হয় নাই কখনো। তার মানে কি এই মানুষগুলো কিন্তু ভালোই, এই মানুষগুলো কিন্তু ঢাকার উন্নতি করতে চেয়েছেন, মানুষের সেবা দিতেই চেয়েছেন। তাহলে অগোছালো কেন ঢাকা? অগোছালো একটা জায়গায় পলিটিক্যালি অগোছালো হয়, কারণ এটা পলিটিক্যালি সিদ্ধান্ত নিতে হবে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। জনসম্পৃক্ত নাগরিকদের সম্পৃক্ত করার, যে সম্পৃক্ত করা, নাগরিক কাছ থেকে শুনে নাগরিকের পরামর্শ শোনার মতো পরিবেশ কি আছে কিনা বা ছিল কিনা? না, এই প্ল্যাটফর্মটাই না, এটা মিসিং। অন্যান্য শহর যারাই নগরটা তৈরি করেন, কাদের জন্য তৈরি করছে, তাদের কি একটা ভূমিকা থাকার কথা না? তারা কি চায়, তাদের দর্শনটা কি আমি শুনি না। এটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ। সুতরাং যারাই জনপ্রতিনিধি হিসাবে উনি ওয়ার্ডে আসুন আর সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আসুন, কাউন্সিলর, তাদের আসলে নাগরিকদের কথা শুনতে হবে, সময় দিতে হবে। আর বারবারই জর্জ ভাই বলছিলেন যে রাজনীতির ঊর্ধ্বে থাকা, সেই বিষয়টাও জড়িত। এবং আপনি বলছিলেন যে সমন্বয়ের কথা, এই বিষয়গুলো নিশ্চয়ই যারা আসবেন নির্বাচিত হয়ে তারা দেখবেন। আমরা আজকে আপাতত শেষ করছি। আপনাদের দুজনকে ধন্যবাদ যে আজকে এই ভোটের সময় যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে। দর্শক যারা ছিলেন আজকে ভোটের সময়ের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভোটের সময়। দেখা হবে আগামী দিন। সবাই আপনার শহরে নিরাপদে থাকুন।